আবার নতুন করে ভারতের 7 সিস্টার্স দখলের হুমকি দেওয়া হয়। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় ওপেন। কি কারণে এগুলো? বারবার তো এইসব কথা বলা হচ্ছে। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা যে বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে যে কমিশন, সেই কমিশনের প্রধান তিনি বললেন 7 সিস্টার্স আক্রমণ করা হবে। এই কথাগুলো কেন কেন এই উস্কানি দিয়ে কাদের লাভ হচ্ছে? কেন যুদ্ধ ডেকে আনা হচ্ছে? এই যুদ্ধ সম্পর্কে তো একাধিকবার বলেছেন ডক্টর ইউনূসও, একাধিকবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ ডেকে এনে যুদ্ধকে আমন্ত্রণ করে কারা আসলে ফায়দা লুটতে চায়? পরে সারা দেশে কি অবস্থা ছিল? একটা ভয়ঙ্কর পরিবেশ। আওয়ামী লীগের নাম গন্ধ তো দূরের কথা, বঙ্গবন্ধু দূরের কথা, মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করতে পারছিল না মানুষ। আপনি দেখুন, এই কথা আমি অনেক জায়গায় বলেছি। আপনি তো টেলিভিশনে কাজ করেছেন, ভালো জায়গায় কাজ করেছেন, আপনি দেখেছেন না? আমরা তো দেখে আসছি, আমি যতদিন কাজ করছি অন্তত টেলিভিশনে, যেমন আমার সাংবাদিকতা টেলিভিশনে তো প্রায় 1.5 যুগ হয়ে গেল। টেলিভিশনে স্ক্রিনে এই যে জাতীয় দিবসগুলোতে, শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে ডগই উঠতো তো। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ কিংবা পতাকার সিম্বল তো, সিম্বলিক আকারে কিছু তো উঠতো। এখন আপনি চ্যানেলগুলোর দিকে তাকান তো, 2-4টা চ্যানেল ছাড়া কোথাও কিন্তু নাই। শহীদ দিবসে কালো ব্যাজ উঠতো, নাই। পত্রিকাগুলোতে এক কলামে ইতিহাস ভিত্তিক লেখা থাকতো, এখন হাতে গোনা 2-4টি পত্রিকা ছাড়া কোথাও নাই। এটি কেন হচ্ছে? ওই যে একটা আতঙ্ক, ওই যে ভয়, ওই যে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করা যাচ্ছিল না, মুক্তিযোদ্ধারা নিজেরা পরিচয় দিতে সাহস পাচ্ছিল না যে আমি মুক্তিযোদ্ধা। এই ভয়গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত ওই জায়গাতে আমার মনে হয় কোনো ফার্ম ডিসিশনে পৌঁছাতে পারেনি যে তারা আসলে কি করতে চায়। এবং ভারত ইস্যুতে আপনি দেখুন, 5 আগস্টের পরে ভারত ইস্যুতে কখনো কখনো বিএনপির কোনো নেতা হুঙ্কার ছাড়ছে, আবার কখনো কোনো নেতা বলছেন না, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে টিকে থাকা সম্ভব নয়। আমরা তো দেখছি দ্বিমুখী কথাবার্তা। তো ভারত ইস্যুটা আমি আরেকটু আলাদাভাবে কথা বলতে চাই, কারণ এখন ভারত ইস্যুটা খুব সেন্সিটিভ একটা জায়গায় পৌঁছে গেছে, ছিলই, এখন আরো বেশি হয়ে গেছে সম্ভবত। মানে যেই বিষয়টি বলছেন মুক্তিযুদ্ধের বিষয়টা, আমি শুনছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা বলছেন এখন মুক্তিযুদ্ধ শব্দটাই একটা প্রতারণা। মুক্তিযুদ্ধ মানে এই শব্দটাই সঠিক না, সবচেয়ে বিভ্রান্তিকর শব্দ হচ্ছে মুক্তিযুদ্ধ। বা এটা আমি দেখছিলাম একটু আগে কেবল খেয়াল করছিলাম, কিছুক্ষণ আগে হয়তো ভিডিওটা রিলিজ হয়েছে, পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। তারপরে তার আগে তো দেখলাম যে আর একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি বলছেন যে তখন বীরাঙ্গনাদের সম্পর্কে বেশ স্ল্যাং কথা বলছেন। মানে আমাদের দেশেও ইব্রাহিম হুজুর বলছেন যে 16 ডিসেম্বর সেটি কালো দিবস, 71-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এরকম কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঘৃণিত প্রজন্ম। মানে তখন আসলে কোথাও উস্কে দেওয়া হচ্ছে না, মানে মুক্তিযুদ্ধ বা তার প্রজন্ম তারা আসলে এটা উস্কানি বোধ করছে না, নাকি তাদের এখন আর উস্কানি হবার মতো তারা মানে সেই জায়গায় নাই, উস্কাইছে না আর কি। হ্যাঁ, উস্কিত হচ্ছে না আর কি, উস্কিত হচ্ছে না। এখন বিষয় থেকে আপনি দুটো পার্ট সাথে নিয়ে এসেছেন, থ্যাঙ্কস আপনাকে। আপনি না বললেও আমি বিষয়টা নিয়ে আসতাম। প্রথম কথা হচ্ছে যে আমি এদের সম্বন্ধে পার্সোনালি কোনো কমেন্ট করতে চাই না। একটা শব্দ উচ্চারণ করতে চাই, মানে একজনের বক্তব্যকে আমি কোট করতে চাই। এটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক। সিরাজুল ইসলাম স্যারের একটা কথা দেখছিলাম আমি, তিনি বলছেন যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃত কথাবার্তা তুলছেন তারা মানসিক বিকারগ্রস্ত এবং উন্মাদ। আমি উন্মাদ আর মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ হবে। আমার মাকে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করে, আমি যতই ধরে নেই যে ব্যক্তিটি উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত, তারপরে তো কিছু না বলে পারবো না। আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো? কিন্তু চুপ করে তো আছে। আপনি যাদের কথা বললেন, তারা আর উস্কিত হচ্ছে না, তারা তাদের মানে ধমনীতে রক্তের প্রবাহ তারা উপলব্ধি করছে না। তারা কোথায়? সময় যখন উর্বর তখন তো সবাই একই কথা বলবে, সবাই পক্ষে বলবে। এখন তো দুঃসময়, এখন গাঢ় অন্ধকার, এখন আমার অস্তিত্বের সংকট।
সে মানুষগুলো কোথায়? আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? জি, আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায় বলছেন, অস্তিত্বের সংকটের কথা বলছেন, কিন্তু ধরেন আওয়ামী লীগ আমলে যতই বলেন আপনি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর সাথে সম্পৃক্ততার জন্য একটা দলকে চিহ্নিত করার ব্যাপার আছে, কিন্তু তার বাইরেও তাদের আরো অনেক বক্তব্য আছে। তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে, ছোট একটা জনসমর্থন বা বড় একটা জনসমর্থন, যেমনই সমর্থক হোক, আমি জামাত ইসলামের কথা বলছি। তারা যে আওয়ামী লীগ আমলে কোথাও কথা বলবার সুযোগ পেল না, কোনো গণমাধ্যমে আসতে পারলো না, কোনো টক শোতে কখনো প্রতিনিধিত্ব করলো না, মানে সেটাও কি একটা উচিত ব্যাপার ছিল? মানে তারা একটা রাজনৈতিক দল তো দেশে। নিশ্চয় না। তবে আপনি যখন টকশোর কথা বলেছেন, এই যে আমি কেবলমাত্র স্ক্রিনে ডগের একটা উদাহরণ দিলাম। দেখুন, আমি এই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশনে ছিলাম নিউজের দায়িত্বে। আমার কাছে কিন্তু কোথাও থেকে ফোন আসেনি যে এটা করা যাবে না, সিম্বলিক এই বিষয়টি, এটি করা যাবে না, কোনো ফোন কিন্তু আসেনি। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছিল না, ওটারাও সেলফ সেন্সরশিপের জায়গা থেকে বলছি আমি, মানে এখানে সেলফ সেন্সরশিপ ছিল এবং হাতে গোনা 2-4টি চ্যানেল ছাড়া সবাই সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেল। এখন বিষয় থেকে আওয়ামী লীগের সময় এটি বাস্তবতা, বিএনপির লোকজন কিন্তু বসেছে আওয়ামী লীগের লোকজনের সাথে, হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে বা অন্য কোনো আলোচকের সঙ্গে বিএনপি পন্থী সাংবাদিকেরা বসেছেন। আপনি এখন দেখেন তো, মানে আওয়ামী পন্থী সাংবাদিক আছে কিনা? আওয়ামী লীগ নেতা কর্মীরা তো নাই। এখন তো আপনাদেরকে বলা হচ্ছে আওয়ামী পন্থী সাংবাদিক, আপনাকে সাংবাদিক আনিস আলমগীর, তারপরে বলা হচ্ছে মাসুদ কামাল, ডক্টর আব্দুল নূর তুষার, মানে এরকম একটা ফটো কার্ডও বানানো হয়েছে যে কারা আসলে, অনেকগুলো ফটো কার্ড বানানো হয়েছে যে যার জায়গা থেকে ছাড়ছে। বলা হচ্ছে যে আমাদেরকে দায়ী ছাঁটাই করা হবে, পুরো সমস্যা নেই, আমরা খুব শক্তিমান কেউ না, আমরা কারোর প্রতি চ্যালেঞ্জ জানাবো না, শুধু বলবো নিয়ে যাক, হত্যা করুক, আবার জেলে পড়ুক, জামিন বাতিল করুক, আমার জামিন বাতিলেরও দাবি তোলা হচ্ছে কোথাও থেকে, করুক না, সমস্যা নেই তো। আমি তো বলছি না যে আমি দেখিয়ে দেবো, আমি হান করবো, আমি শুধু বলতে চাই আমি কথা বলে যাব, আমি সত্যটা উচ্চারণ করে যাব। ফ্যাসিবাদের দোষর উচ্চারণ করা হচ্ছে, প্রথমে বলা হলো ফ্যাসিবাদের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট, আমাকে, আব্দুল নূর তুষারকে, আনিস আলমগীর ভাইকে, এদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তারপর তো বানানো হলো শীর্ষ সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে সমাজের শীর্ষ সন্ত্রাসী বানানো হলো, এবং আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম, আয়োজন করছিলাম। তেমন সশস্ত্র বিপ্লবকারী বানানোর তো শেষ নেই, ট্যাগিং রাজনীতির তো শেষ নেই। এবং এই ট্যাগিংটা তো আওয়ামী লীগ সময়ও দেওয়া, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া হয়েছে, আমাদের তো তখন বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। এখন যেমন মানে জেলে পুরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ সময় হয়তো মামলা দেওয়া হয়নি, কারাগারে দেওয়া হয়নি, কিন্তু পেশাগত জীবনের উপর তো আঘাত এসেছে। এখন কম্পারিজনের জায়গায় গেলে আপনি বলবেন যে তখন তো অল্প উপর ছাড়া পেয়েছেন, হ্যাঁ, অল্প উপর ছাড়া পেয়েছে, এখন মাত্রাটা আরো বেশি বেড়েছে। এটা হয়তো আপনাদের উপর বেড়েছে, কিন্তু তখনও যে সাংবাদিকদের কথা বলছিলেন, তারপরে কার্টুনিস্ট কিশোর মুশতাক, তাদের কথা মনে আছে, তারাও তো তখন আসলে মানে হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছে। গেছে কিন্তু আপনি মাত্রাটা দেখুন, এই 15 মাসে 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র বিস্ফোরক মামলায়, মানে ধারায় আটক দেখানো হয়েছে। সাংবাদিকরা হত্যা করবে? আচ্ছা, সাংবাদিকরা দুধে ধোয়া না, ঠিক আছে, সাংবাদিকরা দুধে ধোয়া না, সাংবাদিকরা অপরাধ করতে পারে, তাহলে সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হোক, সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেওয়া হোক। হত্যা মামলায় আপনি দেওয়া হবে, যখন ওই হত্যা মামলায় যাকে তাকে দেওয়া হচ্ছে, যখন এই বিষয়টি দেশে বিদেশে নানানভাবে সমালোচিত হলো, এখন কি করা হচ্ছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, এই যে আমরা আওয়ামী লীগের সময় কথা বলেছি, এখন আবার কিছু মানুষ আছে আওয়ামী লীগের, তারা বলছে, তারা মানে অদ্ভুত বিষয় শারমিন, এদিকে ফ্যাসিবাদের দোষর, আবার এট দ্য সেম টাইম লাল বদর বলে উল্লেখ করা হচ্ছে আমাদেরকে। লাল বদর মানে ওই যে জুলাই আন্দোলনে আমরা সমর্থন করেছি কিনা, অথবা আওয়ামী লীগের পরিবর্তন চেয়েছে কিনা, আওয়ামী লীগের পতন চেয়েছে কিনা, আমাদেরকে তারা আক্রমণ চালাচ্ছে, যে আপনাদের জন্য তো এটি হয়েছে, খুশি তো? এই কথা বলার কোনো স্কোপ নেই যে আজকে যদি জঙ্গিবাদ চরমপন্থা উত্থানের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়ে থাকে,
তার জন্য আমরা দায়ী। কেন? আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। এটা বলার কোনো স্কোপ নেই যে জঙ্গিবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে বিধায় আমি আজীবন আওয়ামী লীগকে সাপোর্ট করে যাব। আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের টাকা পাচার, আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, এইগুলোকে আমি সাপোর্ট করে যাব, এটা বলার তো কোনো সুযোগ নেই। বাট করা হচ্ছে, খোঁচা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এদিকে তারা বলছে আলবদর, আবার এদিকে তারা আরেক দল বলছে ফ্যাসিবাদের দোষর। কি এক অদ্ভুত মানে এই যে রোমাঞ্চকর এই অনুভূতি। শব্দগুলো, এগুলো তো মানে খুব এমন না যে সচরাচর সবসময় ব্যবহৃত হয়ে আসতো আগে থেকেই। এগুলো একটা ইউনিক টাইপের শব্দ। এই শব্দগুলো কোত্থেকে উৎপত্তি হচ্ছে? ধরেন এই যে কালচারাল ফ্যাসিস্ট, এটা একটা খুবই মানে মাথা খাটিয়ে আবিষ্কার করতে হয়েছে। বা এই যে মানে সহযোগীও বলা যেত, কিন্তু স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর একদম মানে একদম শব্দবন্ধ তারা বানানো হয়েছে। বা ওদিকে আবার লাল বদর, মানে শব্দ উৎস কোথা থেকে আসছে কি? ভালো তো, খুব চমৎকার, মানে আর্টিস্টিক শব্দ সব। হ্যাঁ, বটেই। মানে এত গবেষণা করে, এত সৃজনশীলতার জায়গা থেকে এই শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে, ট্যাগিং এর জায়গা থেকে, আক্রমণের জায়গা থেকে। এই মাথাগুলো, এই মানে উর্বর মস্তিষ্ক প্রসূত যে ভাবনাগুলো, এগুলো যদি একটু পজিটিভলি অ্যাপ্লাই করা হতো, দেশটা কত সুন্দর হতো, তাই না? তা না, এগুলো তো প্রতিহিংসা জায়গা থেকে হচ্ছে সবকিছু। নোংরামির জায়গা থেকে হচ্ছে। যদিও আমি বলেছি যে সৃজনশীল জায়গা থেকে হচ্ছে, আর্টিস্টিক ওয়েতে হচ্ছে, এগুলো আমি স্যাটায়ার করে বলছি। জঘন্য তো এগুলো, তাও তো ভালো যে ভাষা আক্রমণ করা হচ্ছে। কিছু কিছু যে ব্যক্তি আছেন সোশ্যাল মিডিয়ায়, মানে আপনি যে একজন নারী, আপনার প্রতি আমার সম্মান প্রদর্শন করতে হবে, সেই সম্মানটাও, ন্যূনতম সম্মান বোধ আপনার প্রতি আমি দেখাচ্ছি না। অথবা আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে, আমার মা, আমার ওয়াইফ, আমার কন্যাকে নিয়ে এমন সব বিষয় উল্লেখ করা হচ্ছে। দেখুন, আমি এখানে একটি জায়গায় আওয়ামী লীগের পক্ষে না বলে পারছি না। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সময় মুরাদ যিনি ছিল, মুরাদ, হ্যাঁ, সবাই আসলে ভিন্নভাবে, মানে তার প্রচলিত নাম টাকলা মুরাদ। সে যখন জাইমা রহমান সম্বন্ধে খুব প্রচন্ড কুৎসিত একটা শব্দ উচ্চারণ করলেন, তার মন্ত্রিত্ব কিন্তু ছিল না। শুধু মন্ত্রিত্ব নয়, আওয়ামী লীগের সব ধরনের সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। শুধু বাদ দেওয়াই নয়, তাকে দেশ ছাড়তে হয়েছিল। আর এখন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে নোংরা ভাষা ইউজ করা হচ্ছে, নারীদেরকে নিয়ে, অথবা আমাকে টার্গেট করেছে, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তানকে নিয়ে যেভাবে জঘন্য কুৎসিত ভাষায় মিথ্যা সব কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে তো একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কতটা কুৎসিত জায়গায় আমরা যাচ্ছি, কুৎসিত জায়গা অবলম্বন করছি। এর শেষ আছে তো? আছে, সব জিনিস একটা শেষ আছে না? আমি যে বললাম যে আমাকে ধরে নিয়ে যাক, আমাকে হত্যা করুক, আমার উপর মব চালাক, আমাকে কারাগারে নেওয়া হোক, কি হবে? সব থেমে যাবে? শেখ হাসিনা মনে করেছিলেন দুপুর 12:20 যখন তিনি দেশ ছাড়েন, সকাল 10টায় তিনি মনে করেছিলেন যে তাকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে? যারা ক্ষমতায় থাকে তারা এগুলো মনে রাখে না। তাদের প্রতি এই জায়গাতেই আমাদের করুণা, যে তাদের সামনে কি ভবিষ্যৎ রয়েছে। ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা কথা আছে, কিন্তু হয় আপনি কোনো কিছু বিশ্বাস না করেন, ন্যাচারাল পানিশমেন্টটা তো বিশ্বাস করতে হবে। কিন্তু সেটা যারা ক্ষমতায় থাকে, রাজদণ্ড যাদের হাতে থাকে, তারা আপনার কথা খুবই স্পষ্ট। মানে এইদিকে যে এরকম স্ল্যাং ইউজ করা হচ্ছে বা যেভাবে করে আপনাদের ডিমিন করা হচ্ছে, সেদিকে কোনো মানে সেখানে আইনিগতভাবে কোনো অপরাধ হচ্ছে না। বা ধরেন একটু আগে আমি যেটা বলছিলাম যে চিড়ে ফেলো, ফেরে ফেলো তাদেরকে, এগুলো আসলে অপরাধ না, কিন্তু অন্যদিকে কথা বললে সেটি একটু অপরাধ হয়ে যাচ্ছে। যদিও আমরা আসলে খুবই কনভিন্স ছিলাম যে শুধু একমত না, দ্বিমত বা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সমালোচনা করুন মন খুলে, খুবই আশার কথা ছিল জায়গাটি, অন্তত সাংবাদিকদের জন্য। বলেছিলেন তো, ইউনূস সাহেব বলেছিলেন মন খুলে সমালোচনা করুন। তার প্রেস সেক্রেটারি বলেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা নাকি সুবর্ণ সময়, সর্বোৎকৃষ্ট সময় উপভোগ করছে। এই তার নমুনা। এখন এই যে সাংবাদিকদের মানে আনিস আলমগীরকে গ্রেপ্তারের পরে সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছে, বা তার আগে কদিন আগে আন্তর্জাতিক সংগঠন সিপি যে তারা বলছেন যে মানে কাশিমপুর কারাগারে যারা আছেন সাংবাদিক, তারা বেশ করুণ অবস্থায় আছেন, তাদের মুক্তির কথা বললে তখন প্রেস সচিবের কথা বলছেন, তিনি বলছেন যে আইন তার নিজস্ব গতিতে চলছে, এখানে প্রধান উপদেষ্টা করার কিছু নাই। দারুণ নিজস্ব গতি চলছে, ভয়ঙ্কর ভাবে নিজস্ব গতি চলছে তো, যা চাইছে সেই গতিতেই চলছে। এবং হিউম্যান রাইটস ওয়াচও স্টেটমেন্ট দিয়েছিল আমার ক্ষেত্রে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তারাও খুব স্ট্রংলি একটা প্রোটেস্ট দিয়েছিল আমার ক্ষেত্রে, আশা করি আনিস ভাইয়ের ক্ষেত্রে আসবে। ধারণা করা হচ্ছিল যে আমাদেরকে আটক করে সরকার সম্ভবত ভুল করেছে, এটা ফিল করতে পারছে, অথবা ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে প্রতিবাদ গুলো গড়ে উঠেছিল সেখান থেকে হয়তো বোধোদয়ের সৃষ্টি হয়েছে যে না, এইগুলো করা ঠিক হচ্ছে না। ওই যে আপনি একটু আগে বলছিলাম যে আমরা ভয়ঙ্কর ভাবে আশাবাদী হয়ে উঠেছিলাম যে একটা পরিবর্তন পজিটিভলি হবে, সেই জায়গায় আমরা সবাই আশাহত হলাম। ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশাবাদী হয়েছিলাম, অন্তত আমার ক্ষেত্রে যেগুলো বলা হয়েছিল অন্তত সেটি সরকারের জন্য একটু বিব্রতকর। দেখলাম না, কিছুই না, যা করার ওই যে নিজস্ব গতি চলছে, নিজস্ব গতি বটেই, তার যে নিজস্ব ধর্ম সরকারের সেই ধর্মের দিকে যাচ্ছে।